হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম এগেন টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি। সর্বদা তোমাদের সাথে, তোমাদের পাশে। তোমাদের 2025 সালের মাধ্যমিক ফাইনাল পরীক্ষা আর বেশি দিন দেরি নেই, এক সপ্তাহ মাত্র দেরি। এর মধ্যে তোমাদের অনেক কাজ করতে হবে। তো আমি আমার চ্যানেলে যে গ্রুপ ডি সলভ শুরু করেছিলাম পর্ষদের টেস্ট পেপার থেকে, সেটার বেশ কিছু পেজ তোমাদের আমি করে দিয়েছি, কিন্তু মাঝে একটু অসুস্থতা থাকার জন্য 3-4 দিন আমি কন্টিনিউ করতে পারিনি। যাই হোক, আবার গ্রুপ ডি সলভের একটি পেজ নিয়ে আমি হাজির হলাম, খালোর গোপীমোহন শিক্ষায়তন। কিন্তু যেহেতু সময় কম, তাই একটু নতুন টেকনিকে আজকে থেকে তোমাদের গ্রুপ ডি সলভ করাবো। সেটি হলো একদম যে প্রশ্নগুলো আগের অলরেডি পেজগুলোতে সলভ হয়ে গেছে সেগুলো নতুন করে করব না, এবং যেগুলো তথ্য নির্ভর প্রশ্ন, যেগুলো বইয়ে তোমরা পেয়ে যাবে সেগুলোও করব না। যেগুলো একটু কনসেপচুয়াল কোয়েশ্চেন, যেগুলো বোঝার মতন, যেগুলো নিয়েই তোমাদের মেনলি সমস্যাটা হয়, আমি সেইগুলোই বোঝাবো তোমাদের। ঠিক আছে? তাহলে তোমাদের অনেক কম সময়ে আমি বেশি গ্রুপ ডি সলভ করতে পারবো, তোমাদেরও বরঞ্চ আর একটা উপকার হবে, অল্প সময়ে তোমরা প্রত্যেকটি কনসেপচুয়াল কোয়েশ্চেনের উত্তর পেয়ে যাবে। তো চলো সময় নষ্ট না করে সরাসরি মূল পর্বে চলে যাই। খালোর গোপীমোহন শিক্ষায়তনের পেজ নাম্বার 268 এর পর্ষদের টেস্ট পেপারের গ্রুপ ডি সলভ। দেখো, প্রথমেই দেখো 4.1 একটি প্রশ্ন ছিল, গ্যাস সম্পর্কিত চার্লসের সূত্রটি লেখো, সিজিএস পদ্ধতিতে চাপের একক কি। দেখো, আমি লাল কালার দিয়ে যেগুলো করে দিয়েছি, লাল কালার করেছি, সেগুলো হচ্ছে অলরেডি তোমাদের বোঝানো হয়েছে, বহুবার বোঝানো হয়েছে, এগুলো আমি করছি না। ঠিক আছে? হলুদ কালারের প্রশ্ন যেগুলো থাকবে সেইগুলোই আমি তোমাদের বোঝাবো। তো চলো 4.2-তে যাই। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, সিজিএস পদ্ধতিতে চাপের একক বলে দিই, এটা আগে সম্ভবত বোঝানো হয়নি বা বলা হয়নি। সিজিএস পদ্ধতিতে চাপের একক হচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার। হ্যাঁ, এখানে লিখে দিলাম ডাইন পার সেমি স্কোয়ার। ঠিক আছে? ডাইন পার সেমি স্কোয়ার। আচ্ছা চলো পরেরটা 4.2। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত লঘু HCl এর বিক্রিয়ায়, প্রশ্ন একটা, কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড, প্রশ্ন 2, CO2 এর কতগুলো অণু উৎপন্ন হয়। আচ্ছা, এটা রাসায়নিক গণনা থেকে অঙ্ক, তোমরা জানো রাসায়নিক গণনা থেকে অঙ্ক সমাধান করতে গেলে প্রথমেই তোমাদের যেটা করতে হয়, তোমরা জানো আমি বহুবার তোমাদের এই অঙ্ক করিয়েছি, সংশ্লিষ্ট সমীকরণটা লিখে নিতে হয়। এটা তোমাদের পরীক্ষায় দেয় না, শুধু তথ্যটা দেয়। তাহলে CO3 সঙ্গে HCl এর বিক্রিয়ার সমীকরণটা লিখে নিই, CaCl2 প্লাস CO2 প্লাস H2। এটা তোমাদের আমি ভিডিও দিয়েছি 10-12টা সমীকরণের। তাহলে এটা হবে 2 CaCl3 HCl, তাহলে এটা হবে 2 HCl। তাহলে দেখো ব্যালেন্স হচ্ছে কিনা দেখি, CaCl2 H2O CO2 হয়ে গেছে ব্যালেন্স। এইবার এই সমীকরণটার কি করতে হবে, এই সমীকরণটার কোনটা কোনটা প্রয়োজন আমি দ্বিতীয় পার্টে তোমাদের শিখিয়েছি। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এটা প্রয়োজন, HCl কত গ্রাম CO2 আর এইটা প্রয়োজন। এইগুলোর কোনো প্রয়োজন নেই, এর ওজন আমরা বের করবো না, দুটো প্রয়োজন। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের দেখো পারমাণবিক ওজন দেওয়া থাকে, এখানে দেওয়া নেই। যাই হোক, ক্যালসিয়ামে 40 দেওয়া থাকবে, তোমাদের কোনো টেনশন নেই। কার্বনের 12 আর অক্সিজেনের 16, 3 16 48। আমরা জানি ক্যালসিয়াম কার্বনেটের কত হয়, 100 হয়, আমরা জানি। কার্বন ডাইঅক্সাইডের কত, কার্বন ডাইঅক্সাইডের আমরা জানি 44। তাহলে দেখো প্রথমে 1 নম্বর প্রশ্নে কি বলেছে, কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। বেশ, তাহলে এখানে দেখতে পাচ্ছি, আমরা কি দেখতে পেলাম, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় 44 গ্রাম। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে কত, 44 গ্রাম CO2। সুতরাং 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে 44/100। সুতরাং এখানে প্রশ্নে কি বলেছে, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। স্বাভাবিকভাবেই 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করবে 44 × 10/100। 10 100-এর সঙ্গে কেটে গেল 10, তাহলে উত্তর হলো 4.4 গ্রাম CO2। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। তাহলে উত্তর কি, নির্ণেয় উৎপন্ন CO2 সমান সমান কত গ্রাম, 4 গ্রাম। ঠিক যেভাবে করছি পরীক্ষার খাতাতে তোমরা সেইভাবেই করবে। 2 নম্বর প্রশ্নের উত্তর বলছে কতগুলো CO2 এর কতগুলো অণু উৎপন্ন হবে। বেশ, আচ্ছা 44 গ্রামের মধ্যে, আচ্ছা 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের 1 মোল, আর 1 মোলে কতগুলো অণু থাকে তোমরা জানো, অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে 44 গ্রামে অণু থাকে কতগুলো, 6.022 × 10⁻23। এটা অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে 1 গ্রামে থাকবে 6.022 × 10⁻23/44। সুতরাং এখানে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, 4.4 হবে। তাহলে 4.4 গ্রাম, তাহলে অনুসংখ্যা কত, 6.022
ইন্টু 10⁻23 ইন্টু 4.4/44। ঠিক আছে, 10 এখানে লিখলাম, 44 কেটে গেল, তাহলে উত্তর হবে 6.022 ইন্টু 10⁻22। ঠিক আছে, এই 23 সঙ্গে এই শূন্যটা, এই যে এখানে নিচে একটা শূন্য ছিল, কেটে যাবে 22। তাহলে দুটো প্রশ্নের উত্তরে আমি তোমাদের এইগুলোই তোমাদের মেনলি প্রয়োজন। ঠিক আছে, অনেক স্টুডেন্ট আমাকে বলেছে স্যার অঙ্কগুলো আর যে কনসেপচুয়াল কোয়েশ্চেনগুলো একটু তাড়াতাড়ি বুঝিয়ে দিলে ভালো হয়, তো এইগুলোই তোমাদের প্রয়োজন। তাহলে বুঝতে পারলে? চলো নেক্সট প্রশ্নে যাই। চলো পরে দেখো রাসায়নিক গণনা থেকে আরও একটি অঙ্ক। উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে ফেরোসোফেরিক অক্সাইড ও হাইড্রোজেন উৎপন্ন হয়। এক্ষেত্রে 8 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে কত গ্রাম লোহা প্রয়োজন হবে? চলো তাহলে প্রথমে যেটা প্রয়োজন সংশ্লিষ্ট সমীকরণ, তাছাড়া অঙ্ক হবেই না, হাতই দিতে পারবে না। তাহলে সংশ্লিষ্ট সমীকরণটা তোমাকে কিন্তু দেবে না, কিন্তু পারমাণবিক ওজনগুলো দিয়ে দেবে। তাহলে সংশ্লিষ্ট সমীকরণ, এফির উপর দিয়ে কি স্টিম চালনা করা হচ্ছে, মানে জল চালনা করা হচ্ছে, তৈরি হয়েছে কি ফেরোসোফেরিক অক্সাইড Fe3O4 আর কি হাইড্রোজেন। এবার ব্যালেন্স করো, ব্যালেন্স করলে যেটা পাবো দেখো 3Fe + 4H2O, Fe3O4 + 4H2, দেখো 3টে Fe 3টে Fe, 4টে অক্সিজেনে দেখো 4টে অক্সিজেন, 8টা হাইড্রোজেনে দেখো 8টা হাইড্রোজেন, সব হয়ে গেছে। এবার এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি 4 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে 3Fe, আচ্ছা কোনটা 3Feর ওজন বের করো। 3Feর ওজন মানে 3 ইন্টু Feর পারমাণবিক ওজন 56, তাহলে 3 ইন্টু 56 গ্রাম। তাহলে আমরা বলতে পারি এখানে হাইড্রোজেনের 4 লেখা আছে, মানে কত মোল? 4 মোল। তাহলে দেখতে পাচ্ছি 4 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে Fe লেগেছে কত গ্রাম? 3 ইন্টু 56 গ্রাম। তাহলে উল্টে দাও, তাহলে 4 মোল H2 উৎপন্ন করতে Fe লাগে 4 মোল H2 উৎপন্ন করতে Fe লাগে 3 ইন্টু 56 গ্রাম। সুতরাং 1 মোল H2 উৎপন্ন করতে Fe লাগে 3 ইন্টু 56/4। সুতরাং এখানে বলেছে 8 মোল, সরাসরি করে দিতে পারতে, এত কিছু নিয়ম করতে হতো না। তো আমি সহজ করে করছি যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়, ইন্টু 8। ঠিক আছে, তাহলে কত হবে? 2। তার মানে 6 ইন্টু 56, তাহলে কত হচ্ছে? 6 ইন্টু 56 ক্যালকুলেট করে আমি বসাচ্ছি। তাহলে উত্তর যেটা বেরোলো সেটা হচ্ছে 336 গ্রাম। 336 গ্রাম। অঙ্কটা বুঝতে কোনো অসুবিধা হলো? আর একবার বুঝিয়ে দিই, চলো দেখো। প্রথমে সংশ্লিষ্ট সমীকরণটা লিখে নিয়েছি, এটা নিয়ে আমার কিছু বক্তব্য নেই, তোমাদের এটা মুখস্থ রাখতে হবে। তারপরে অঙ্কটায় দেখতে পেলাম প্রশ্ন করেছে 8 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে কত গ্রাম লোহা প্রয়োজন হবে। তাহলে আমি লিখে, তাহলে হাইড্রোজেনের জায়গায় মোলের হিসাব, আর কত গ্রাম লোহার জায়গায় গ্রামের হিসাব। তাহলে দুটো দেখো, এখানে 4 মোল লিখে রেখেছি, আর এফির জায়গায় দেখো গ্রাম। তোমার মনে প্রশ্ন জাগতে পারে এখানে মোল এখানে গ্রাম কেন? যেমন অঙ্ক তেমন তো করতে হবে। তাহলে 3Fe মানে 3 ইন্টু 56 গ্রাম। তাহলে 4 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে Fe লাগে 3 ইন্টু 56 গ্রাম, দেখতেই পেলাম। তাহলে 8 মোল তৈরি করতে তার দ্বিগুণ লাগবে, 3 ইন্টু 56 ইন্টু 2, দ্যাট ইজ 334। ক্লিয়ার? চলো পরের কি প্রশ্ন আছে দেখি। ওকে, পরের প্রশ্ন দেখো 4.3-তে তাপ প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহ মাত্রা গাণিতিক রূপটি তুলনা করে তাপীয় রোধের রাশিমালা নির্ণয় করো। আগে অনেকবার আমি বুঝিয়ে দিয়েছি, এটা স্কিপ করলাম। পরেরটা চলো। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে পার্থক্য লক্ষ্য একবারও আসেনি, তো যে কারণে এইটা আমি করছি। আমি পার্থক্য তোমাদের এইভাবেই শিখিয়েছি, 3টে কলাম করে, প্রথমটাই ধর্ম, দ্বিতীয় আর তৃতীয়তে যাদের মধ্যে পার্থক্য লিখতে বলেছে তাদের নাম বসাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এবার প্রথমটা স্বকীয় ধর্ম, 1 নম্বর আমি পয়েন্ট দিলাম, আমি পয়েন্ট বানালাম সক্রিয় ধর্ম। স্বকীয় ধর্মতে কি লিখতে পারি? দেখো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম নয়, তরলের নিজস্ব ধর্ম নয়। আর এখানে লেখো, এখানে 1 লেখার দরকার নেই, 1 এখানে লিখেছি। এটা তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে তরলের নিজস্ব ধর্ম। এটাও প্রশ্ন আসে পরীক্ষায়, কোনটি তরলের নিজস্ব ধর্ম। দ্বিতীয়টা যেটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে পাত্রের উপর নির্ভরশীলতা। পয়েন্ট লিখতে পারি পাত্রের উপর। এখানে এটা লিখলে কিন্তু পরেরটায় অত না লিখলেও হয়, নির্ভরশীলতা। এখানে তরলের নিজস্ব, আচ্ছা পাত্রের উপর নির্ভরশীলতা, এর মান আপাত প্রসারণ গুণাঙ্কের মান পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্কের উপর নির্ভরশীল। এর মান
পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্কের উপর, পাত্রের উপাদানের দুখানা লিখে দিচ্ছি তোমাদের, হ্যাঁ দুখানা মনে রাখলেই হবে। পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্কের উপর নির্ভরশীল, ওকে। আর এর মান নির্ভরশীল নয়, এর মান পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্কের উপর এর মান নির্ভরশীল নয়, ওকে। তাহলে দুটো পয়েন্ট বোঝানো হয়ে গেল। একটা হচ্ছে স্বকীয় ধর্ম, কারণ তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম নয়, কিন্তু প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম, এটা একটা। আরটা হচ্ছে এর মান পাত্রের, আর একটা পয়েন্ট 3 নম্বর দিতেই পারো, এর মান আচ্ছা মানের তুলনা দিয়ে পয়েন্টটা বানাতে পারি। এর মান প্রকৃত প্রসারণ গুণাঙ্ক অপেক্ষা কম, অর্থাৎ সবসময় মনে রেখো আপাত প্রসারণ গুণাঙ্কের মান প্রকৃত প্রসারণ গুণাঙ্কের থেকে কম হয়। আর এখানে এর মান সর্বদাই বেশি, ওকে। মনে রেখো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সর্বদাই আপাত প্রসারণ গুণাঙ্ক থেকে বেশি হয়। ক্লিয়ার? চলো তাহলে আমি 3টে পয়েন্ট তোমাদের এখানে সুন্দর করে বুঝিয়ে দিলাম, খাতায় নোট করে নিও। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। নেক্সট দেখো 4.4-এ উত্তল লেন্সের সাহায্যে কিভাবে সমশিষ্য ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়, কোন ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘদৃষ্টি ত্রুটি প্রতিকার করা যায়, বহুবার বোঝানো হয়েছে, বহুবার, ফলে এটা আমি স্কিপ করলাম, ঠিক আছে। বহুবার তোমাদের বুঝিয়েছি এটা। চলো অতবার প্রশ্নটা কিন্তু বোঝানো হয়নি, লেন্সের ক্ষমতা কাকে বলে, এর এককটি হয়তো হয়েছে, লেন্সের ক্ষমতা কাকে বলে বুঝিয়ে দিই। চলো সুন্দর করে লিখে নিই, তারপর তোমাদের বোঝাচ্ছি। দেখো এখানে আমি লিখে নিলাম সংজ্ঞাটা, সুন্দর করে লিখে নিয়েছি, তোমরা খাতায় লিখে নিও। দেখো কোনো উত্তল বা অবতল লেন্স তার উপর আপতিত সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছকে কত পরিমাণ অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত করে সেই ক্ষমতাকে বলে ওই লেন্সের ক্ষমতা। যেমন ধরো আমি ছবিকে তোমাদের বুঝিয়ে দিই। ধরো এটা উত্তল লেন্স, এটা প্রধান অক্ষ, তাহলে এই উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালভাবে আগত আলোক রশ্মিগুচ্ছ, এই যে এক গুচ্ছ আলোক রশ্মি সমান্তরাল প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে এলো, তাহলে আসার পর এটা ধরো ফোকাস, তাহলে এরা কি করবে, এরা এই ফোকাসে মিলিত হবে। তোমরা জানো এই ফোকাসে মিলিত হবে। এই যে মিলিত হওয়া, একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হওয়া, এই ঘটনাকে কি বলে, এই ঘটনাকে অভিসারী বলে। তাহলে অর্থাৎ উত্তল লেন্সকে এই জন্য অভিসারী লেন্স বলা হয়, আলোক রশ্মিগুচ্ছকে অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করছে। ঠিক একই রকমভাবে এইটাকে যদি আমরা অবতল লেন্সে দেখি, অবতল লেন্সের ক্ষেত্রে দেখা যাবে এরকমভাবে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আগত আলোক রশ্মিগুচ্ছ এইভাবে প্রতিসরণের পর কি হবে, এরকম দূরে সরে যাবে, অর্থাৎ এরা পরস্পর থেকে দূরে সরে যাবে, অর্থাৎ এই পরস্পর থেকে দূরে সরে যাওয়াকে বলে অপসারী। তাহলে এক্ষেত্রে অভিসারী আর এক্ষেত্রে অপসারী। এই যে অভিসারী এবং অপসারী, তাহলে লেন্সের এই যে ক্ষমতা, দেখো বলছে কত পরিমাণ অভিসারী কত পরিমাণ অপসারী রশ্মিগুচ্ছে পরিণত করতে পারবে, সেই ক্ষমতাকে বলছে ওই লেন্সের ক্ষমতা। ক্লিয়ার? আচ্ছা এর একক কি, এর একক হচ্ছে ডায়াপ্টার। মনে রেখো লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার, লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার। ওকে চলো পরের প্রশ্নে যাই। নেক্সট কোয়েশ্চেন দেখো 4.5, প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মি যায়, দেখা হচ্ছে চ্যুতিকোণের মান ডেল্টা সমান I1 + I2 - A। এটা বহুবার তোমাদের প্রমাণ করেছি, বহুবার, অনেকবার, যে কারণে এটাও স্কিপ করলাম। ঠিক আছে, তোমরা একটু আমার আগের ভিডিওগুলো দেখো, গ্রুপ ডির সলভের যে ভিডিওগুলো, সেখানে দেখবে এগুলো সব প্রমাণ আমি করে দিয়েছি। চলো 4.6-এর প্রথম পার্টটাও করলাম না, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি বিবৃত করো। এটাও বহুবার বলেছি, তোমাদের বইয়েও আছে। বৈদ্যুতিক মোটরের শক্তি কি কি উপায়ে বৃদ্ধি করা যায়, এটা আমার মনে হচ্ছে এগুলো বলিনি, এটা সেজন্য এটা করছি। কি কি উপায়ে বৃদ্ধি করা যায়, তাহলে উপায়গুলো লিখে দিই, এবং প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, বৈদ্যুতিক মোটরের শক্তি কি কি উপায়ে বৃদ্ধি করা যায়, বার্লো চক্রের ঘূর্ণন কি করে বাড়ানো যায়, এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে বৈদ্যুতিক মোটরের শক্তি কি কি উপায়ে বৃদ্ধি করা যায় লিখি। আর্মেচারের একটা হচ্ছে আর্মেচারের পাশ সংখ্যা বাড়াতে হবে, আর্মেচারের পাক সংখ্যা বাড়াতে হবে, আর্মেচারের পাক সংখ্যা বাড়াতে হবে। ভালো করে দেখে নাও। 2 নম্বর লেখা যেতে পারে আর্মেচারের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা বৃদ্ধি করতে হবে, আর্মেচারের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করতে হবে, প্রবাহ মাত্রা বৃদ্ধি করতে হবে।
ঠিক আছে, আরও লেখা যেতে পারে 3 নম্বর যেটা লেখা যেতে পারে, শক্তিশালী ক্ষেত্রচুম্বক ব্যবহার করতে হবে। 3টে পয়েন্ট লিখে দিলাম, মনে রেখো, শক্তিশালী ক্ষেত্রচুম্বক ব্যবহার করতে হবে। ওকে, দেখো আরেকবার বলে দিই। 1 নম্বর হচ্ছে আর্মেচারের পাক সংখ্যা বাড়াতে হবে। 2 নম্বর আর্মেচারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করতে হবে। 3 নম্বর শক্তিশালী ক্ষেত্রচুম্বক ব্যবহার করতে হবে। ক্লিয়ার? সুন্দর করে লিখে দিলাম। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। নেক্সট কোয়েশ্চেন দেখো, অথবাই তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো। বৈদ্যুতিক যন্ত্রে আর্থিং করার প্রয়োজনীয়তা হয় কেন? স্কিপ করলাম, এটাও অনেকবার বোঝানো প্রশ্ন। পরেরটায় দেখো 4.7 এর সিএফএল এলইডির তুলনা, এটাও বোঝালাম না, এটাও তোমাদের বোঝানো হয়েছে, বইও তোমরা পেয়ে যাবে। চলে আসছে, এইটা বোঝানো হয়নি, এটা কিন্তু বোঝানোও হয়নি, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমার মনে পড়ছে না যে এটা খুব বেশি এসছে। বৈদ্যুতিক হিটারের তার ও ফিউজ তারের বৈশিষ্ট্য ভালো করে দেখে নাও। বৈদ্যুতিক হিটারের তার, এটা ইম্পর্টেন্ট। বৈদ্যুতিক হিটারের তার, এদের মধ্যে সাদৃশ্যও আছে, বৈসাদৃশ্যই আছে। বৈদ্যুতিক হিটারের তার, দেখো বৈদ্যুতিক হিটারের তারের 1 নম্বর হচ্ছে উচ্চ গলনাঙ্ক, উচ্চ গলনাঙ্ক। 2 নম্বর হচ্ছে উচ্চ রোধাঙ্ক, উচ্চ গলনাঙ্ক, উচ্চ রোধাঙ্ক। ঠিক একই রকমভাবে বৈদ্যুতিক ফিউজ, আমি এটাও লিখে নিই পাশে, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে, তোমাদের বুঝতেও সুবিধা হবে। বৈদ্যুতিক ফিউজের তার, বৈদ্যুতিক ফিউজের তারের বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর নিম্ন গলনাঙ্ক। দেখো এটা কিন্তু পার্থক্যের মধ্যে চলে গেল, বৈসাদৃশ্য, আর পরেরটা কিন্তু সাদৃশ্য, উচ্চ রোধাঙ্ক, উচ্চ রোধাঙ্ক। ক্লিয়ার? কেন বৈদ্যুতিক হিটারে কি হয়, বৈদ্যুতিক হিটারে কি হয় আর বৈদ্যুতিক ফিউজে কি হয়? বৈদ্যুতিক হিটারের তারে কি করা হয়, অল্প সংখ্যক জায়গায় তারগুলোকে অনেকগুলো ছোট 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 প্যাঁচ দিয়ে দিয়ে ছোট ছোট, অর্থাৎ বৈদ্যুতিক তারের দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়। কারণ আমরা জানি রোধ দৈর্ঘ্যের সঙ্গে কি সমানুপাতিক, আমরা জানি। তাহলে প্রচুর বড় তারকে গুটিয়ে গুটিয়ে ছোট করা হয়, তাহলে রোধ বৃদ্ধি করা হয় এই দৈর্ঘ্য বাড়িয়ে। রোধ বৃদ্ধি করলে আমরা আবার জানি H প্রপোর্শনাল টু R, উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক, তাহলে প্রচুর তাপ উৎপন্ন হবে। আর গলনাঙ্ক উচ্চ না করলে কি হবে, বৈদ্যুতিক হিটার ব্যবহার করে আমরা কোনো খাদ্যদ্রব্য রান্না করতে বা জল গরম করতে ব্যবহার করি, কিছুক্ষণ পরপরই তার কেটে যাবে, তাহলে আমাদের 2-5 মিনিট ব্যবহার করার পরপরই তার জোড়া দিতে হবে, তারও নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই এখানে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট তার ব্যবহার করা হয়, যাতে সহজে তারটা গলে না যায়। আর বৈদ্যুতিক ফিউজ কি করে, বৈদ্যুতিক ফিউজ আমাদের বাড়িতে রক্ষকের ভূমিকা পালন করে, যাতে প্রচুর পরিমাণে কারেন্ট আমাদের বাড়িতে প্রবেশ না করতে পারে। তাই এখানে আবার নিম্ন গলনাঙ্ক ব্যবহার করে, অর্থাৎ উচ্চ রোধ। কেন উচ্চ রোধ হচ্ছে, বেশি তড়িৎ প্রবাহিত হলেই রোধ বেশি হওয়ার জন্য তাপ উৎপন্ন হবে, যেই তাপ উৎপন্ন হবে সঙ্গে সঙ্গে তারটি বর্তনী ছিন্ন করে দেবে, তারটি গলে গিয়ে কেটে গিয়ে বর্তনী ছিন্ন করে দেবে। বোঝা গেল? তাহলে কেন উচ্চ গলনাঙ্ক, কেন নিম্ন গলনাঙ্ক? আচ্ছা, বৈদ্যুতিক হিটারে কি ব্যবহার করা হয়? বৈদ্যুতিক হিটারে ব্যবহার করা হয় নাইক্রোম তার। কি ব্যবহার করা হয়? বৈদ্যুতিক হিটারে ব্যবহার করা হয় নাইক্রোম তার। ক্লিয়ার? আর বৈদ্যুতিক ফিউজে কি ব্যবহার করা হয়? বৈদ্যুতিক ফিউজে ব্যবহার করা হয় সীসা এবং টিন দ্বারা সমন্বিত একটি সংকর ধাতু। সীসা এবং টিন, এখানে কি থাকে? সীসা থাকে 75% এবং টিন থাকে 25%। ওকে, সীসা এবং টিন দ্বারা গঠিত একটি ধাতু সংকর দিয়ে বৈদ্যুতিক ফিউজ তার তৈরি করা হয়। চলো নেক্সট প্রশ্নে যাই এবার। আচ্ছা, 4.8 স্কিপ করেছি। নিউক্লিয় বিভাজন কি উদাহরণ সহ ব্যাখ্যা করো। বহুবার বোঝানো হয়েছে। চলে আসো 4.9। দেখো একটা কনসেপচুয়াল সুন্দর প্রশ্ন, এইগুলো তোমাদের বুঝতে অসুবিধা হয়, এইগুলো একটু ভালো করে বুঝে নাও। দেখো XYZ মৌলগুলির পারমাণবিক সংখ্যা হলো যথাক্রমে 7, 10, 11। তাহলে X এর পারমাণবিক সংখ্যা কত? 7। Y এর পারমাণবিক সংখ্যা কত? 10। আর Z এর পারমাণবিক সংখ্যা কত? 11। ভালো করে দেখো, 7, 10, 11 তিনটে লিখে নিলাম। এবার প্রশ্ন করেছে, 1 নম্বরে প্রশ্ন করেছে দীর্ঘ পর্যায় সারণীতে ওয়াই মৌলটির অবস্থান কোন শ্রেণীতে। 2 নম্বর প্রশ্ন করেছে এদের মধ্যে কোনটির অপরাতড়িৎধর্মিতা সবচেয়ে বেশি। 3 নম্বর প্রশ্ন করেছে ওয়াই মৌলটির যোজ্যতা কত। আচ্ছা, আমি পারমাণবিক সংখ্যা লেখার পরে আমি যেটা করব সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা বের করে নিই। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাসটা বের করলেই অনেক প্রশ্নের সমাধান হয়ে যাবে, তোমরাও তাই করবে। আচ্ছা, 7 মানে ইলেকট্রন বিন্যাস কি? 2,5। প্রথম কক্ষপথ কে কক্ষপথে সর্বোচ্চ 2টো থাকতে পারে, তাহলে আর 5টা, তাহলে 8, 10 হলে কত হবে? 2,8। ঠিক আছে, তাহলে কে কক্ষপথে 2টো আর এল কক্ষপথে 8টা, 11 হলে কি হবে? 2,8,1।
কারণ কে কক্ষপথে, তাহলে এটা হচ্ছে কে কক্ষপথ, সর্বোচ্চ দুটো থাকতে পারে। এটা এল কক্ষপথ, সর্বোচ্চ 8টা থাকতে পারে। যাদের 8টা ভর্তি হয়ে যাচ্ছে তারপরেও এক্সট্রা থাকছে, সেটা নিশ্চয়ই পরের এম কক্ষপথে যাবে। এখানে দেখো 8টা ভর্তি হয়নি, তাই এম কক্ষপথের প্রশ্ন নেই। তাহলে সব লিখে নিলাম। এইবার দীর্ঘ পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়ের ফর্মুলা কি? তাহলে 1 নম্বর আমি শিখিয়ে দিই তোমাদের অবস্থান কি করে নির্ণয় করতে হয়। বলেছে দীর্ঘ পর্যায় সারণীতে ওয়াইমোলেটের অবস্থান কোন শ্রেণীতে বলেছে। দেখো এখানেও স্পেসিফিক করে দিয়েছে, পর্যায়ে না লিখলেও পারো, কিন্তু আমি তোমাদের এখানে দুটোই শিখিয়ে দিচ্ছি। অবস্থান পরীক্ষার খাতায় কিন্তু লিখবে না, আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। এখানে পরীক্ষার খাতায় যেটা বলেছে সেটাই লিখবে। আচ্ছা, অবস্থান কি করে বের করতে হয়? পর্যায় হচ্ছে ইলেকট্রনগুলোকে সাজাতে যতগুলো কক্ষপথের প্রয়োজন হয়। তাহলে পর্যায় হচ্ছে, মনে রেখো, পর্যায় হচ্ছে ব্যবহৃত আগেও বলেছি, আবার শিখে নাও, ব্যবহৃত কক্ষপথ সংখ্যা। আর শ্রেণী হচ্ছে সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা। তাহলে এবার 1 নম্বর প্রশ্নের উত্তর দেখো। পর্যায় তাহলে কত হবে? কার বলেছে? দীর্ঘ ওয়াই মৌলটি। ওয়াই মৌলটির ইলেকট্রন সাজাতে গেলে কটা কক্ষপথ প্রয়োজন হয়েছে? 2টো। তাহলে এর পর্যায় কত? এর পর্যায় হচ্ছে দ্বিতীয়। তাহলে কোন পর্যায়ে আছে? দ্বিতীয় পর্যায়ে। আর শ্রেণী কত হবে শিখে নাও। শ্রেণী সমান হবে শেষ কক্ষপথে ইলেকট্রন কটা? 8টা। তাহলে 8 হলে তার সঙ্গে দীর্ঘ পর্যায় সারণী হলে তার সঙ্গে 10 যোগ করবে। তাহলে শ্রেণী কত হলো? 8-এর। এবার তোমার মনে প্রশ্ন, কেন হঠাৎ 10 যোগ করবো কেন? শিখে নাও। যদি কোনো মৌলের সর্ববহিস্থ কক্ষপথে একটি ইলেকট্রন থাকে তাহলে তার শ্রেণী হয় 1। যদি কোনো মৌলের সর্ববহিস্থ কক্ষপথে 2টো ইলেকট্রন থাকে তাহলে শ্রেণী হয় 2। কিন্তু যদি কোনো মৌলের সর্ববহিস্থ কক্ষপথে 3 থেকে 8টা ইলেকট্রন থাকে তাহলে তাদের সঙ্গে 10 যোগ করতে হবে। তাদের সঙ্গে কি করতে হবে? 10 অ্যাড করতে হবে শ্রেণী বের করতে গেলে। ক্লিয়ার? ধরো কোনো মৌলের সর্ববহিস্থ কক্ষপথে একটি ইলেকট্রন আছে, তাহলে দীর্ঘ পর্যায় শ্রেণীতে তার অবস্থান প্রথম শ্রেণীতে, অর্থাৎ ক্ষার ধাতু শ্রেণীতে। কোনো মৌলের সর্ববহিস্থ কক্ষপথে 2টো ইলেকট্রন আছে, তাহলে দীর্ঘ পর্যায় শ্রেণীতে তার অবস্থান দ্বিতীয় শ্রেণীতে, অর্থাৎ ক্ষারীয় মৃত্তিকা শ্রেণীতে। কোনো মৌলের সর্ববহিস্থ কক্ষপথে 3টে ইলেকট্রন আছে, যেই 2 ক্রস করে গেল, তাহলে তার অবস্থান হবে 13 নম্বর শ্রেণীতে। 4টে ইলেকট্রন থাকলে 14 নম্বর শ্রেণীতে, 5টা ইলেকট্রন থাকলে 15 নম্বর শ্রেণীতে, 6টা থাকলে 16 নম্বর শ্রেণীতে, 7টি ইলেকট্রন থাকলে হ্যালোজেন শ্রেণী 17 নম্বর শ্রেণীতে, আর 8টি ইলেকট্রন থাকলে 18 নম্বর শ্রেণীতে, তাতে নিষ্ক্রিয় শ্রেণী। 9টি তো হয় না। ঠিক আছে, বোঝা গেল? চলো, 1-এর উত্তর হয়ে গেল। এবার 2 নম্বরে চলে আসি। বলছে কার অপরাতড়িৎধর্মিতা সবচেয়ে বেশি, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি, যেটা ইংরেজিতে বলি আমরা, সবচেয়ে বেশি। তাহলে দেখো, এক্স এর সর্ববহিস্থ কক্ষপথে 5টা ইলেকট্রন, ওয়াই এর সর্ববহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন, তাহলে ওয়াই নিষ্ক্রিয় গ্যাস, এটা নিশ্চয়ই বুঝে গেছো তোমরা। তাহলে এই ইলেকট্রন দেবেও না, ইলেকট্রন নেবেও না, এই নির্বিকার, এ স্টেবল, স্থায়ী, এর কোনো ব্যাপার নেই, বাদ দাও, ওয়াই বাদ দাও। তাহলে আর জেডের দেখো সর্ববহিস্থ কক্ষপথে 1টা ইলেকট্রন, তাহলে 5টা কার মধ্যে হবে? এক্স আর জেডের মধ্যে, অপরাতড়িৎধর্মিতার ক্ষেত্রে। এবার এক্স এর সর্ববহিস্থ কক্ষপথে 5টা ইলেকট্রন আর জেড এর সর্ববহিস্থ কক্ষপথে 1টা ইলেকট্রন, তাহলে বুঝতেই পারছো এক্স অধাতু আর জেড ধাতু। তাহলে এক্স অধাতু, এটা নিশ্চয়ই বুঝে গেছো, কারণ অধাতুদের সর্ববহিস্থ কক্ষপথে 5, 6, 7টা ইলেকট্রন থাকে, আর ধাতুদের সর্ববহিস্থ কক্ষপথে 1টা, 2টো, 3টে ইলেকট্রন থাকে, তাহলে জেড ধাতু। এবার বলো তো, ধাতু আর অধাতুর মধ্যে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কার বেশি? অবশ্যই অধাতুর। তাহলে তাহলে এখানে এক্স এর অপরাতড়িৎধর্মিতা সর্বোচ্চ এদের মধ্যে, যে 3টে দিয়েছে। তাই তো? বোঝা গেল ব্যাপারটা? বোঝা গেল? কারণ ওয়াই এখানে নিষ্ক্রিয়, এ তো সবার শেষে আসবে। আর যদি অর্ডার বের করতে বলি তাহলে এক্স সব থেকে বেশি, তারপর জেড, আর তারপর লাস্টে আসবে ওয়াই। ক্লিয়ার? চলো, এবার একটা জিনিস দেখো, আরও একরকমভাবে বোঝাই। এর সর্ববহিস্থ কক্ষপথে 5টা ইলেকট্রন আছে, প্রত্যেকের উদ্দেশ্য তো 8টা করা। তাহলে 5টা আছে, 5টা ছেড়ে দিয়ে আগের কক্ষপথে 8টা দেখানোর থেকে 3টে গ্রহণ করাটা বেশি সহজের কাছে। আর তাহলে এ ইলেকট্রন গ্রহণ করার প্রতি প্রবণতা বেশি। আবার জেডের দেখো সর্ববহিস্থ কক্ষপথে 1টা ইলেকট্রন আছে, তাহলে এর 1টা ছেড়ে দিয়ে এই 8টা দেখানো সহজ ইলেকট্রন নেওয়ার থেকে, তাই ইলেকট্রন নেওয়ার প্রবণতা কার বেশি হবে? এক্সের। সব রকমভাবে বুঝিয়ে দিলাম। চলো, 3 নম্বর, ওয়াই মৌলটির যোজ্যতা কত? বেশ, ওয়াই মৌলের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা 8। তার মানে ওর অষ্টক পূর্তি ঘটে গেছে, তাহলে অষ্টক পূর্তি ঘটে গেছে মানে ও নিষ্ক্রিয়, সুতরাং ওয়াই মৌল নিষ্ক্রিয়। ওয়াই মৌল কি? নিষ্ক্রিয়। আর নিষ্ক্রিয় মৌলদের যোজ্যতা কত হয়? সুতরাং যোজ্যতা কত হয়? 0। তাই তো? নিষ্ক্রিয় মৌলরা ইলেকট্রন ছাড়বেও না, দেবেও না।
দেবেও না আবার নেবেও না, তাই ওদের সর্ববিস্ত কক্ষপথে 8টা ইলেকট্রন পূর্তি হয়ে গেছে। তাই নিষ্ক্রিয় মৌল তোমরা জানো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এদের প্রত্যেকের যোজ্যতা কত? 0। ক্লিয়ার? আচ্ছা, এক্স এর যোজ্যতা কত? যদি প্রশ্ন করতো এক্স এর যোজ্যতা কত, এ প্রসঙ্গে বলে দিই, সর্ববিস্ত কক্ষপথে 5টা ইলেকট্রন আছে, এর যোজ্যতা কিন্তু 5 হবে না, এর যোজ্যতা হবে 3। ঠিক আছে? জেড এর সর্ববিস্ত কক্ষপথে 1টা ইলেকট্রন আছে, এর যোজ্যতা হবে 1। ক্লিয়ার? বোঝা গেল? 5 কেন এটা আবার বলে দিই, অনেকের মনে প্রশ্ন আসতে পারে 3 কেন হলো, শুনে রাখো। যাদের সর্ববিস্ত কক্ষপথে 1টি ইলেকট্রন তাদের যোজ্যতা 1, 2টো থাকলে 2, 3টে থাকলে 3, 4টে থাকলে 4, কিন্তু কারো সর্ববিস্ত কক্ষপথে 5টা ইলেকট্রন থাকলে তখন আবার 8 থেকে বিয়োগ হয়, 8,5 3, 6টা থাকলে 8,6 2, 7টা থাকলে 8,7 1, 8টা থাকলে 8,8 0, যেটা এখানে দেখালাম তোমাদের আমি। চলো নেক্সট প্রশ্নে যাই। তাহলে খুব সুন্দর করে আমি বুঝিয়ে দিলাম, যা যা চেয়েছে তার বাইরেও আমি অনেক তথ্য তোমাদের দিলাম, ভালো করে সুন্দর করে ঠান্ডা মাথায় বুঝে নিও প্রত্যেকটা কথা। আমার দরকার হলে ভিডিওটাকে বারে বারে এই জায়গাটা ভালো করে একটু বুঝে নিও, এখানে অনেকগুলো কথা কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি। চলো দেখো, পরের প্রশ্ন রয়েছে, অথবা বিরল মৃত্তিকা মৌল কাকে বলে? বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা লেখো আর নিক্টোজেন মৌলের উদাহরণ দাও। চলো, বিরল মৃত্তিকা কাকে বলে? আচ্ছা চলো লিখে নিয়ে আগে, তারপর তোমাদের আমি বোঝাই। দেখো, পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ে ল্যান্থানামের পরবর্তী 14টি মৌলের, অর্থাৎ সিরিয়াম থেকে লুটেশিয়াম, দেখো সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত, সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত এই 14টি মৌলগুলিকে প্রকৃতিতে খুব কম পরিমাণে পাওয়া যায়, তাই এদের বলে বিরল মৃত্তিকা মৌল, রেয়ার আর্থ এলিমেন্টস। ওকে, বোঝা গেল? কোথায় অবস্থিত? পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ে। তোমরা একটু ভালো করে দেখবে, পর্যায় সারণীতে দেখবে, পর্যায় সারণীতে মূল যে টেবিলটা রয়েছে তার নিচে দুটো আলাদা করে টেবিল, একটা আলাদা করে টেবিল রয়েছে, তার সেখানে দেখবে এই 14টি মৌলকে স্থান দেওয়া হয়েছে। ঠিক আছে? এদেরকে বলা হয় বিরল মৃত্তিকা মৌল, সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত 14টি মৌল। বোঝা গেল ব্যাপারটা? তাহলে বিরল মৃত্তিকা মৌল কাদের বলে, কেন বলে সেটাও বলে দিলাম। প্রকৃতিতে খুব কম পরিমাণে পাওয়া যায় বলে এদের বলা হয় বিরল মৃত্তিকা মৌল, রেয়ার আর্থ এলিমেন্টস। আচ্ছা, সেকেন্ড একটা কোয়েশ্চেন, এই পার্ট প্রশ্ন বোঝানোর জন্য আমি তোমাদের বারে বারে বলেছি এরকমভাবে কিছু মার্কিং করবে, তোমার যেটা ভালো লাগবে, গোল দিতে পারো, স্কোয়ার দিতে পারো, যা খুশি। বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা, যদিও সংজ্ঞার মধ্যেই বলা হয়ে গেছে বিরল, তবুও আমি ওখানে আলাদা করে তোমাকে লিখতেই হবে মার্কস পাওয়ার জন্য। বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা কত? বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা 14টি। কটি? বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা 14টি। ক্লিয়ার? 14টি। আচ্ছা, আরেকটা প্রশ্ন রয়েছে, নিক্টোজেন মৌলের উদাহরণ দাও। নিক্টোজেন মৌল কাদের বলা হয়? দেখো, নিক্টোজেন মৌল হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণীর 15 নম্বর শ্রেণীতে। উদাহরণ চেয়েছে, আমি বেশি কথা বলতে পারবো না, তবে আমি ওইটুকুই লিখতে হবে, তোমরাও ওইটুকুই লিখবে, কিন্তু আমি এক্সট্রা কিছু ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, শোনো। আচ্ছা, আগে মূল কথাটা লিখে নিই। নিক্টোজেন মৌলের উদাহরণ দাও। নিক্টোজেন মৌল, নাইট্রোজেন, হ্যাঁ একটা উদাহরণ ধরো, নাইট্রোজেন হতে পারে নিক্টোজেন মৌল। তারপরে আমি এক্সট্রা কথাগুলো বলছি। নাইট্রোজেন হতে পারে, ফসফরাস হতে পারে, ঠিক আছে, ইত্যাদি। নাইট্রোজেন হতে পারে, ফসফরাস হতে পারে, আর্সেনিক হতে পারে, অ্যান্টিমনি হতে পারে, এতগুলো উদাহরণ আছে। ঠিক আছে? নাইট্রোজেন, আর্সেনিক, অ্যান্টিমনি ইত্যাদি। এইবার নিক্টোজেন মৌলের ব্যাপারটা বলি। এর অবস্থান দীর্ঘ পর্যায় সারণীর কত নম্বর শ্রেণীতে? 15 নম্বর শ্রেণীতে। এইগুলো কিন্তু পরীক্ষায় আসে, ভালো করে রেডি করে রাখো। 15 নম্বর শ্রেণীতে। নিক্টোজেন কেন বলা হয়? নিক্টোজেন কথাটার অর্থ হচ্ছে শ্বাসরোধকারী, শ্বাসরোধকারী। এখন এই যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, এই গ্যাসগুলো শ্বাসরোধকারী গ্যাস, তাই এই শ্রেণীর অন্তর্গত মৌলগুলোকে বলা হয় নিক্টোজেন মৌল। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন দেখি কি আছে। নেক্সট কোয়েশ্চেন 4.10-এ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরকম কিন্তু অজৈব রসায়ন থেকে এরকম সমীকরণ তোমাদের আসতেই পারে। দেখো, ওখানে বেশ কিছু বিক্রিয়া রয়েছে, তার মধ্যে 2-3টে বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট, সাধারণত একটু বড় টাইপের বিক্রিয়া তোমাদের দেয়। আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের কমলা বর্ণের দ্রবণের মধ্যে দিয়ে H2S চালনা করলে কি ঘটে? বিক্রিয়া সহ দেখাও ওলিয়াম কি। যদিও ওলিয়াম কি বহুবার বলেছি, যাই হোক এই পার্টটা দেখিয়ে দিই। দেখো, প্রথমে সমীকরণটা মুখস্থ রাখবে তোমরা। সমীকরণটা কিন্তু বেশ বড় সমীকরণ। K2Cr2O7 প্লাস 4H2SO4 4H2SO4 প্লাস 3H2S সমান সমান, যেহেতু সমীকরণ সমীকরণ আমি সমান সমান দিতেই পারি, K2SO4 প্লাস ক্রোমিক সালফেট Cr2SO4 হোল 3 প্লাস 7H2O প্লাস 3S মুক্ত সালফার। ঠিক আছে? এখানে K2Cr2O7 থেকে Cr2SO4 হোল 3,
K2Cr2O7 থেকে Cr2SO4 তে বিজারণ বিক্রিয়া ঘটে, এরকমভাবে দেখিয়ে দেবে বিজারণ বিক্রিয়া ঘটে। আর H2S থেকে এসে জারণ বিক্রিয়া ঘটে, ঠিক আছে। তাহলে এখানে বিজারণ, এখানে জারণ কি ঘটে? লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণের মধ্যে দিয়ে H2S গ্যাস পাঠালে পটাশিয়াম ডাইক্রোমেটকে কি করবে? পটাশিয়াম ডাইক্রোমেটকে সবুজ রঙের ক্রোমিক সালফেটে বিচারিত করে। এইটার বর্ণ কি হয়ে যাচ্ছে, এটা লিখবে একটুখানি, হ্যাঁ, কথাটা যেটা বলছি। সবুজ বর্ণের ক্রোমিক সালফেটে বিচারিত করবে এবং নিজে হলুদ রঙের সালফারে জারিত হয়। দেখো এই বর্ণগুলো একটু লিখলে খুব ভালো হয়, বর্ণগুলো পারলে একটু লিখে দিও, লিখতেই হবে, কারণ কি ঘটে বিক্রিয়া সহ দেখাও। বোঝা গেল? তাহলে কি আরেকবার বলছি, আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের কমলা বর্ণের দ্রবণের মধ্যে দিয়ে H2S চালনা করলে এই যৌগগুলো তৈরি হয়। সমিত সমীকরণ দিয়ে দেবে, সমিত সমীকরণ দিতেই হবে এটা। তবে মাধ্যমিক পরীক্ষায় প্রত্যেকটা পার্ট কিন্তু পার্ট মার্কিং থাকে, ঠিক আছে। সমীকরণ লিখলে 1 নম্বর, ধরো এটা এই প্রশ্নটা 2 নম্বর আছে, শুধু সমীকরণ লিখলে কিন্তু 1 নম্বর পাবে। শুধু ব্যাখ্যা, তোমার সমীকরণটা মনে নেই, সাপোজ তুমি সমীকরণটা ভুলে গেছো, শুধু তুমি কি করলে কথাটা মনে আছে, ব্যাখ্যাটা দিয়ে চলে এলে, সমীকরণ লিখলে না, তাহলে কিন্তু তুমি 0 পাবে না, তাহলে কিন্তু তুমি 1 পাবে। অর্থাৎ এই 2কে কিন্তু এরকম পার্ট মার্কিং করে আমাদের কাছে যখন ইনস্ট্রাকশন আসে এরকম পার্ট মার্কিং করে থাকে, ঠিক আছে। আচ্ছা, ওলিয়াম কি? ওলিয়াম হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। তোমরা জানো যে সালফার ডাইঅক্সাইডের মধ্যে দিয়ে 98% সালফিউরিক অ্যাসিড চালনা করলে কি হয়? H2S2O7 তৈরি হয়। এটাকে পাইরোসালফিউরিক অ্যাসিড বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম বলা হয়। এর সঙ্গে প্রয়োজন মতন বিভিন্ন ঘনত্বের জল মিশিয়ে বিভিন্ন ঘনত্বের গাঢ় সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন দেখি। চলো পরের প্রশ্ন 4.11, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। মরিচা পড়া একটি তড়িৎ বিশ্লেষণিক ঘটনা ব্যাখ্যা করো, ঠিক আছে। অ্যানোড মাঠে থাকা একটি মূল্যবান ধাতুর নাম, এটা বহুবার তোমরা পড়েছো, জানো তোমরা। রূপো হতে পারে, সোনা হতে পারে, প্ল্যাটিনাম হতে পারে, ঠিক আছে, রূপো হতে পারে। তাহলে রূপো, সোনা, প্ল্যাটিনাম এই সমস্ত মূল্যবান ধাতুগুলো অ্যানোড মাঠে পাওয়া যায়। আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তরে চলে আসি। মরিচা পড়া, এটা কিন্তু খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি, বুঝে নাও। বিজ্ঞানী ল্যাম্বার্টের মতবাদ অনুসারে, মনে রেখো, বিজ্ঞানী ল্যাম্বার্টের মতবাদ অনুসারে মরিচা পড়া একটা তড়িৎ বিশ্লেষণিক ঘটনা। কেন? দেখে নাও। এখানে কি বলছেন তিনি, যে যখন মরিচা পড়ে লোহায় উপস্থিত যে অশুদ্ধি কণা, বায়ুতে উপস্থিত জলীয় কণা ও লৌহ কণা মিলে একটা ছোট ছোট তড়িৎ কোষ সৃষ্টি করে। এই তড়িৎ কোষ, এবার তোমরা জানো তড়িৎ কোষে কি থাকে, তড়িৎ কোষে একটা তড়িৎ কোষের কল্পনা করো, তড়িৎ কোষে একটা তড়িৎদ্বার থাকে, দুটো তড়িৎদ্বার থাকে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে। তাহলে এখানে সেই ভূমিকা কে পালন করে? এখানে লোহাটা, ভালো করে দেখে নাও, আমি লিখেও দিচ্ছি তোমাদের, লোহাটা এই তড়িৎ কোষের অ্যানোড তড়িৎদ্বারের ভূমিকা পালন করে, ঠিক আছে। অশুদ্ধিগুলি লিখে নাও। অশুদ্ধি বিশেষত কার্বন এখানে কোন ভূমিকা পালন করে? এখানে ক্যাথোডের ভূমিকা পালন করে। এবং জলীয় বাষ্প এখানে তড়িৎ বিশ্লেষ্যের ভূমিকা পালন করে। আর জলীয় বাষ্প কি? তড়িৎ বিশ্লেষ্য। বুঝে নাও ভালো করে। বোঝা গেল বিজ্ঞানী ল্যাম্বার্ট কি বলেছিলেন? মরিচা পড়া একটি তড়িৎ বিশ্লেষণিক ঘটনা, যেখানে লোহা অ্যানোডের ভূমিকা পালন করে, অশুদ্ধি মূলত কার্বন ক্যাথোডের ভূমিকা পালন করে, আর জলীয় বাষ্প তড়িৎ বিশ্লেষণের ভূমিকা পালন করে। তাহলে স্বাভাবিকভাবে এখানে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে, সেটা লিখে দিই একটু, তাহলেই বুঝতে পারবে, তাহলে আমরা সিদ্ধান্তে আসতে পারবো। প্রথমে আসি অ্যানোড বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়ায় কি ঘটে একটু দেখো। অ্যানোড বিক্রিয়ায় ঘটে 2Fe2 প্লাস 4 ইলেকট্রন, তাহলে ইলেকট্রন বর্জন করছে। তাহলে ইলেকট্রন কি হচ্ছে? বর্জন। ইলেকট্রন বর্জন মানে এটা কি ঘটনা? এটা হচ্ছে জারণ বিক্রিয়া। ক্লিয়ার? ইলেকট্রন বর্জন হচ্ছে জারণ বিক্রিয়া। এইবার চলে আসো ক্যাথোড বিক্রিয়া। দেখো সহজ করে ছোট করে লিখলাম, বেশি কিছু লেখার কোনো প্রয়োজন নেই, যতটুকু মনে থাকবে ততটুকু লিখবে। ক্যাথোড বিক্রিয়ায় কি হয়? ক্যাথোড বিক্রিয়ায় অক্সিজেন 4H প্লাস ওই যে বর্জিত 4টি ইলেকট্রন গ্রহণ করলো, করে আলটিমেটলি তৈরি হচ্ছে 2 অণু জল। তাহলে এখানে ইলেকট্রন গ্রহণ প্রক্রিয়া চলছে। ইলেকট্রন গ্রহণ প্রক্রিয়া মানে কি? ইলেকট্রন গ্রহণ প্রক্রিয়া মানে বিজারণ। বোঝা গেল? তাহলে জারণও হলো, বিজারণও হলো। এবার যেহেতু জারণ বিজারণ, এবার সামগ্রিক বিক্রিয়াটা, দুটো বিক্রিয়াকে যদি আমি এক জায়গায় করি, তাহলে সামগ্রিক বিক্রিয়াটা কেমন লিখবো? সামগ্রিক বিক্রিয়াটা কেমন হবে দেখে নাও।
সামগ্রিক বিক্রিয়া দেখো এই দুটো করলে বাদ চলে যাবে, 4E বাদ চলে যাবে। দেখো 2Fe প্লাস O2 বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের বায়ুতে উপস্থিত অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে, প্লাস 4H প্লাস জলীয় বাষ্প থেকে H প্লাস নিচ্ছে, নিয়ে আলটিমেটলি তৈরি করছে 2Fe2 প্লাস 2H2O। এইটা হচ্ছে সামগ্রিক বিক্রিয়া। যেহেতু এই বিক্রিয়ায় জারণবিক বিক্রিয়াও ঘটছে, বিজারণ বিক্রিয়াও ঘটছে, অতএব আমি বলতেই পারি সুতরাং মরিচা পড়া অবশ্যই একটি তড়িৎ বিশ্লেষণিক ঘটনা। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখি। নেক্সট আমরা 4.12 পৌঁছে গেলাম। আইইউপিএসি নাম লিখতে হবে দুটো। চলো প্রথমে আইইউপিএসি নাম 1 নম্বরে কি বলছে, অ্যাসিটাইলডিহাইড। প্রথমে অ্যাসিটাইলডিহাইডের আইইউপিএসি নাম লিখব। আচ্ছা, অ্যাসিটাইলডিহাইডের স্ট্রাকচার তো তোমরা জানো। অ্যাসিটাইলডিহাইড কি, CH3CHO, বেশ ভালো কথা, CH3CHO। তাহলে এখানে কার্বন সংখ্যা কত, কার্বনের সংখ্যা আমি তোমাদের শিখিয়েছি, দুটো জিনিসের দিকে খেয়াল রাখতে হয়, কার্বনের সংখ্যা 2, আর আরেকটা জিনিস কার্যকরী গ্রুপকে, এখানে কার্যকরী গ্রুপ হচ্ছে CHO। ওকে, দুটো জিনিস। এবার কার্বনের সংখ্যা অনুযায়ী মূল নামটা দিয়ে দাও, মিথ ইথ, তাহলে ইথ হয়ে গেল। আচ্ছা, এইগুলো কিন্তু পরীক্ষা খাতায় লিখবে না, এগুলো তোমাদের জাস্ট বোঝানোর জন্য আমি লিখছি। ইথ প্লাস CHO গ্রুপ থাকলে কি হয়, CHO গ্রুপ থাকলে আনঅ্যাল যোগ হয়, আনঅ্যাল, ব্যাস তাহলে হয়ে গেল। তাহলে কি হলো, ইথানল। ওকে, ইথানল। এবার নেক্সট পরেরটাই কি আছে, অ্যাসিটিলিন। 2 নম্বরে অ্যাসিটিলিন। চলো অ্যাসিটিলিন C2H2 কার্বন দুটো, তাহলে দুটো কার্বন মিথ ইথ। এইবার একটা ব্যাপার দেখো, অ্যাসিটিলিনে কি থাকে, অ্যাসিটিলিনের স্ট্রাকচারটা আঁকতে হবে আগে। তাহলে দুটো কার্বন হলে ইথ। এবার দেখো এখানে কার্যকরী মূলক হচ্ছে এই ট্রিপল বন্ড, ত্রিবন্ধন থাকলে কি যোগ হয়, আইন যোগ হয়। সিঙ্গেল বন্ড থাকলে এন, ডবল বন্ড থাকলে ইন, ট্রিপল বন্ড থাকলে আইন, তোমরা জানো। তাহলে এর নাম কি হলো, এর নাম হলো ইথাইন। কি হলো, ইথাইন। ওকে, আচ্ছা আর একটা পার্ট আছে দেখো, এই পার্টটা কমপ্লিট হয়ে গেল। বিক্রিয়া লেখো। এটা বিক্রিয়াটা অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাসিটিলিন, এটা CH ডবল বন্ড CH না, এটা হবে CH ট্রিপল বন্ড CH। ওকে, যাই হোক, তাহলে CH ট্রিপল বন্ড CH তাকে দেওয়া হচ্ছে কি, হাইড্রোজেন গ্যাস তার মধ্যে দিয়ে পাঠানো হচ্ছে ইন প্রেজেন্স অফ নিকেল আর টেম্পারেচার। তাহলে এই বিক্রিয়াটা কি বিক্রিয়া, এই বিক্রিয়াকে বলা হয় হাইড্রোজেনেশন। হাইড্রোজেনেশন বিক্রিয়া কেন, এর সঙ্গে হাইড্রোজেন যুক্ত হবে। দেখো অসম্পৃক্ত যৌগ, তাহলে এর অসম্পৃক্ততা কমাতে গেলে এর মধ্যে হাইড্রোজেন যুক্ত করতে হবে। তাহলে হাইড্রোজেন কত মোল আছে, 1 মোল। তাহলে 1 মোল হাইড্রোজেন এর মধ্যে যুক্ত হয়ে যাবে। 1 মোল হাইড্রোজেন যুক্ত হয়ে যেটা তৈরি হবে সেটা হলো CH2 ডবল বন্ড CH। অর্থাৎ অ্যাসিটিলিনটা 1 মোল হাইড্রোজেন দ্বারা বিজারিত হয়ে তৈরি করবে ইথিলিন। ক্লিয়ার? এখানে যদি 2 মোল হাইড্রোজেন থাকতো তাহলে এ আরেকবার বিজারিত হতো, আরেকবার হাইড্রোজেনেশন এর হয়ে আলটিমেটলি তৈরি করতো ইথেন। কিন্তু যেহেতু এখানে 1 মোল হাইড্রোজেন আছে তাই ইথিলিনে এসে বিক্রিয়াটা স্টপ হয়ে যাবে। ক্লিয়ার? চলো দেখি আর কোনো প্রশ্ন আছে কিনা। ওকে, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অথবা সমগণীয় শ্রেণী কাকে বলে এটা স্কিপ করেছি, বহুবার তোমাদের বুঝিয়েছি। প্রোটিনের মনোমারটা রেখেছি কারণ এটা অনেক স্টুডেন্টের এটা অনেক সময় প্রশ্ন করে, স্যার প্রোটিনের মনোমার কি? প্রোটিনের মনোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। মনে রেখো, প্রোটিনের মনোমার আমি পরিষ্কার করে এখানে লিখে দিচ্ছি, প্রোটিনের মনোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। ওকে, প্রোটিনের মনোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। ওকে, দেখো কত সহজে গ্রুপ ডিটা সলভ করে দিলাম। আর এখন আমাদের যখন যেমন তখন তেমনভাবে তো স্ট্র্যাটেজি নিতে হবে। এখন আমাদের হাতে মাত্র আছে 7 দিন, তাহলে 7 দিনের মধ্যে এইভাবে জানা প্রশ্নগুলো যদি আমি আবার বলতে শুরু করি তাহলে খুব বেশি পেজ দেওয়া সম্ভব হবে না। সেই জন্য জাস্ট কনসেপচুয়াল কোয়েশ্চেনগুলো বুঝিয়ে দেবো তোমাদের। বেশি সংখ্যক, দুটোর জায়গায় 4টে পেজ আমি সলভ করতে পারবো। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে রেডি করে নিও। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।